দমকা হাওয়া বয়ে যাচ্ছে, প্রচণ্ড বাতাস তীব্র গতিতে বয়ে যাচ্ছে, ফলে স্থিরভাবে দাঁড়িয়ে থাকার সেই সুযোগটা কিন্তু এখন নেই। এবং এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটি কিন্তু পায়রা সমুদ্র বন্দর থেকে খুব সন্নিকটে রয়েছে, ফলে এই যে ঘূর্ণিঝড় রিমাল সেটি বাংলাদেশের উপর অতিক্রম করবে। এই পটুয়াখালীরই খেপুপাড়া নামক যে স্থানটি রয়েছে সেই স্থানটি এই ঘূর্ণিঝড় রিমাল অতিক্রম করবে। ফলে বিকেল ৩টার পর থেকে বাতাসের গতি বেড়েছে, একই সঙ্গে এখানে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে। আপনি জানেন না যে দুপুর ২টার পর থেকে ৩টা পর্যন্ত এখানে কিন্তু কোনো বৃষ্টি হয়নি, তবে এখন মাছের আকারে বৃষ্টি হচ্ছে, বাতাসেও তীব্র বেগ রয়েছে। তবে ২টার আগ পর্যন্ত সমুদ্র যেভাবে উত্তাল ছিল সেই উত্তাল থেকে এখন পর্যন্ত নেই, কারণ ২টার আগ পর্যন্ত জোয়ার ছিল, এখন ভাটা চলছে। একটি বিষয় যে যারা স্থানীয় অধিবাসী রয়েছেন তাদের অনেকেই এখন পর্যন্ত যে আশ্রয় কেন্দ্র রয়েছে সে আশ্রয় কেন্দ্রে তারা যাননি। তারা বলার চেষ্টা করছেন যে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের বেগ সেরকম নেই, শুধুমাত্র বাতাস বয়ে যাচ্ছে, ফলে তারা এখনই আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না। এবং একই সঙ্গে যেহেতু তাদের গবাদি পশু রয়েছে, ঘরবাড়ি রয়েছে, আসবাবপত্র রয়েছে, এগুলো ছেড়ে তারা এখনই আশ্রয় কেন্দ্রে যেতে ইচ্ছুক নন। তারা মনে করছেন যে এখনই আশ্রয় কেন্দ্রে যার কোনো অবস্থা তৈরি হয়নি, বিকেলের পরে সন্ধ্যার দিকে যদি ঝড়ের তীব্রতা বাড়ে তখন তারা পরিস্থিতি পর্যালোচনা করে আশ্রয় কেন্দ্রে তারা যাবে। আর প্রশাসনিক আর প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে মোকাবিলায়, এবং এখানে মাইকিং করা হয়েছে যাতে যারা সতর্ক অবস্থানে থাকেন এবং প্রয়োজন হলে তারা সবাই যারা স্থানীয় যারা রয়েছেন তারা যাতে আশ্রয় কেন্দ্রে যান। সবুজ। জি প্রিন্স, আপনি সাবধানে থাকুন। দেখাই যাচ্ছে যে এরই মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব উপকূলে পড়তে শুরু করেছে। আমাদের সাথে রয়েছেন খুলনার কয়রা থেকে মামুন রেজা। আপনি যেখানে রয়েছেন সেখানকার অবস্থা কি একটু বলবেন, এবং সেখানকার জনগণ এখন ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছে? সবুজ, আমি রয়েছি খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদের তীরে। সকাল থেকেই দমকা বাতাস বইছে, সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে থেমে থেমে। ভারী বৃষ্টি এখনো শুরু হয়নি, তবে হালকা এবং মাঝারি বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি হচ্ছে। এবং দুপুর ২টার পর থেকে বাতাসের গতিবেগ বেড়েছে। নদীতে ভাটা শুরু হয়েছে, কিন্তু জোয়ারের সময় যে পানি এসেছিল সেই পানি এখনো কমেনি। মূলত কয়রার মানুষ দুর্বল যে বেড়িবাঁধ বা জরাজীর্ণ বেড়িবাঁধ রয়েছে, এই বেড়িবাঁধ নিয়েই শঙ্কার মধ্যে তারা দিন কাটাচ্ছেন। প্রায় ২২ কিলোমিটারের মতো বেড়িবাঁধ কয়রা সহ খুলনার অন্যান্য উপজেলায় ঝুঁকিপূর্ণ বা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সে কারণে লোকজন উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আর খুলনার সাইক্লোন শেল্টারগুলোতে খুলনার ৫টি উপজেলায় কয়রা, দাকব, ডুমুরিয়া, পাইকগাছা এবং বটিয়াঘাটা উপজেলায় প্রায় ৮৫,৭৩৪ জন মানুষ তারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম জানিয়েছেন। এছাড়া ১,৯৪২টি গবাদি পশু আশ্রয়কেন্দ্রগুলোতে নিয়ে রাখা হয়েছে এবং ৮০টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে ৩৪টি টিম এরই মধ্যে যে উপজেলাগুলোতে ঘূর্ণিঝড়ের আশঙ্কা বেশি সেখানে পৌঁছে গেছে। তবে ঝুঁকিপূর্ণ অনেক লোকজন এখনো পর্যন্ত তারা আশ্রয় কেন্দ্রে যাননি। তাদেরকে বারবার স্বেচ্ছাসেবকরা মাইকিং করে বলছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আসছেন, কিন্তু তারা তাদের ঘর বাড়ির মালামাল, গবাদি পশু, অন্যান্য সম্পদ রেখে তারা আশ্রয় কেন্দ্রে যেতে আগ্রহী হচ্ছেন না। কিছু সংখ্যক মানুষ তাদের বাড়ির আশপাশে যে পাকা ভবনগুলো রয়েছে সেখানেও গিয়ে কিছু মানুষ আশ্রয় নিয়েছেন। আর আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আশ্রয় নিয়েছেন তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা, চিড়া, মুড়ি, গুড় এগুলোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ইউপি চেয়ারম্যান এবং মেম্বাররা রাতে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার দেবেন, সে রান্না করা খাবার, সেই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। আর এছাড়া রাতে যাতে অন্যান্য ঘূর্ণিঝড়ের সময় দেখা যায় যে রাতে আশ্রয় কেন্দ্রগুলোতে আলোর ব্যবস্থা থাকে না, সেই আলোর ব্যবস্থা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সব মিলিয়ে উপকূল জুড়েই ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়ছে এবং ঘূর্ণিঝড় রিমাল নিয়ে মানুষের মধ্যে
মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা এবং আতঙ্ক রয়েছে। সবুজ। জি মামুন রেজা, গত বছর যখন ঘূর্ণিঝড় এসেছিল কিংবা এর আগের বছর আমরা সাতক্ষীরার, আপনি যে অঞ্চলে রয়েছেন বিশেষ করে কয়রায়, এখানে যে ঝুঁকিপূর্ণ বাঁধের কথা বলা হচ্ছে, আপনি বলছিলেন যে 22 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। তখন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছিল যে আগামী বর্ষার আগেই, অর্থাৎ আগামী ঝড় বাদলের মৌসুমের আগেই সেই বাঁধগুলো সংস্কার করা হবে কিংবা স্থায়ী বাঁধ দেওয়া হবে। এর মধ্যে আমরা জানতে পেরেছি যে একাধিক প্রকল্প সেখানে নেওয়া হয়েছে। সেই কাজ কি শেষ হয়নি কিংবা নতুন কি কোনো বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে? সবুজ, যে 22 কিলোমিটার বেড়িবাঁধ জরাজীর্ণ বা ঝুঁকিপূর্ণ রয়েছে, সেই বাঁধগুলো মধ্যে বেশ কিছু বাঁধ এর আগে সংস্কার করা হয়েছিল, কিন্তু গত 2007 সালে সিডর এবং 2009 সালে ঘূর্ণিঝড় আইলার পর থেকে প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড় আঘাত হানছে এবং বাতাসের কারণে কয়রা বা দাকপ উপজেলায় ক্ষয়ক্ষতি তেমন না হলেও মূলত নদীগুলো ভরাট হয়ে যাওয়া এবং দুর্বল বেড়িবাঁধের কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবার ঘূর্ণিঝড়ে বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই বেড়িবাঁধগুলো মেরামত করা হচ্ছে। এছাড়া একাধিক প্রকল্পের মাধ্যমে নতুন করে বেড়িবাঁধ নির্মাণ করা হচ্ছে, সেই কাজগুলো চলমান রয়েছে। তবে যেহেতু প্রতি বছরই ঘূর্ণিঝড় আঘাত আনছে এবং বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে কারণে আসলে বেড়িবাঁধ পুরোপুরি ঠিক রাখা কঠিন হয়ে পড়ছে। এছাড়া কয়রায় যে মাটি বা পানি সেটি অনেক লবণাক্ত, যে কারণে মাটির তৈরি বেড়িবাঁধ স্রোতে ভেঙে যাচ্ছে এবং দুর্বল হয়ে যাচ্ছে। সবুজ। জি, চিংড়ির যে ঘেরগুলো রয়েছে সাতক্ষীরা অঞ্চল জুড়ে, সেখানকার কি অবস্থা? সেই অঞ্চলের যে জলোচ্ছ্বাস আমরা দেখছি যে সকাল থেকে কয়েক ফিট পানি বেড়েছে, তা কি অক্ষত রয়েছে না তা ডুবে গেছে পানিতে? সবুজ, পানি বৃদ্ধির কারণে আমি আসলে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই কপোতাক্ষ নদ, এই নদের এক পাশে কয়রা উপজেলা এবং এই নদের ঠিক বিপরীত পাশে, নদটি অনেক প্রশস্ত, এর ঠিক বিপরীত পাশে সাতক্ষীরার আশাশুনি উপজেলা। যে বাতাস প্রবাহিত হচ্ছে সেটি আশাশুনির দিকে যাচ্ছে, যার ফলে আশাশুনির যে নদীর তীর, সেই নদীর তীরে বারবার আঘাত হানছে। সেখানে বেড়িবাঁধগুলো দুর্বল হয়ে গেছে, যার ফলে বেড়িবাঁধ যে কোনো সময় ভেঙে লোকালয় প্লাবিত হওয়া, পাশাপাশি ঘরবাড়ি, মৎস্য ঘের, ফসলি জমি। মামুন রেজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই কক্সবাজারে আমাদের সহকর্মী আমাদের সাথে রয়েছেন এবং দর্শকদের জানিয়ে রাখি যে ঠিক এখন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 287 কিলোমিটার দূরে অবস্থান করছে যে ঘূর্ণিঝড় রিমেলটা রয়েছে তা। তো কক্সবাজার সমুদ্র সৈকতে কি প্রভাব পড়েছে? আমরা কুয়াকাটা সমুদ্র সৈকতের চিত্র দেখছিলাম, সেখানে তীব্র বাতাস বইছে। কক্সবাজারের চিত্র কি একটু আমাদেরকে বলবেন? কক্সবাজারে গত বেশ কিছুক্ষণ ধরে আমরা যেটি লক্ষ্য করছি যে বাতাসের গতিবেগ কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং আজকে সকাল 11টা থেকেই মূলত কক্সবাজার সমুদ্রের যে পানির উচ্চতা সেটি বৃদ্ধি পেয়েছিল। সর্বশেষ সেটি আসলে 2টা পর্যন্ত ছিল। পরবর্তীতে ভাটার কারণে জোয়ারের পানি আবারও বরাবরের মতো নেমে গিয়েছে এবং সেই যে এলাকাগুলো প্লাবিত হয়েছিল সেখানে এখন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে কক্সবাজার শহরের সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া এবং পাশাপাশি মহেশখালী পৌরসভার 8 নম্বর ওয়ার্ড এবং থলকাটায় বেশ কিছু এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। যদি সন্ধ্যা নাগাদ সেই জোয়ারের পানি আবারও বৃদ্ধি পায় এবং সাথে ঘূর্ণিঝড়ের যে প্রভাবের কথা বলা হচ্ছে সেটি যদি হয়, তাহলে এই আজকে দুপুরে যে চিত্র দেখা গিয়েছিল প্লাবিত হবার, সেটি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত হয়েছি যে 638টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে ইতিমধ্যেই কোনো জায়গাতে শহরের কোনো আশ্রয়কেন্দ্রে আমরা কাউকে যেতে দেখিনি, তবে মহেশখালী এবং কুতুবদিয়াতে বেশ কিছু লোকজন তারা সেখানে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিশেষ করে মহেশখালীর 3-4টি জায়গায় প্লাবিত হওয়ার কারণে 15,000-এর মতো মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। তাদেরকে কোন অবস্থায় আসলে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। যদিও জেলা প্রশাসন কিছুক্ষণ আগেও আমাদেরকে বলছেন যে কোনো অবস্থাতে যাতে প্রাণহানি না ঘটে এবং কোনো অবস্থাতে যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, সেজন্য তারা আজকে সূর্য ডোবার আগেই লোকজনকে মূলত আশ্রয়কেন্দ্রে নিয়ে আসবে এবং সেখানে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার পরে যাতে কোনো সমস্যা না হয় এবং যে সমস্ত দুর্যোগ কবলিত এলাকাগুলো থাকবে সেখানে যাতে আইনশৃঙ্খলার কোনো বিঘ্ন না ঘটে সেই দিকটিও তারা মূলত দেখবে বলে আমাদেরকে জানিয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ। জি, আপনাকে ধন্যবাদ, আপনি সাবধানে থাকুন। দর্শক, আমরা এখন যাব সাতক্ষীরায় আমাদের সহকর্মী এরই মধ্যে যুক্ত হয়েছেন। সম্ভবত সেখানে বৃষ্টি হচ্ছে।
আপনি ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছেন আমিনা বিলকিস ময়না, এবং সেখানকার সবশেষ চিত্র কি? জনগণ কি সবাই সাইক্লোন সেন্টারে পৌঁছেছে কিনা? সবুজ, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে আমি দাঁড়িয়ে আছি খোলপেটুয়া নদী উপকূলে। এখানকার যে নদী উত্তাল অবস্থা আমি একটু আপনাকে দেখাতে চাই। এই যে উত্তাল অবস্থা, এই উত্তাল অবস্থা কিন্তু সেই দুপুর 2টা থেকে যে ভাটা হচ্ছে, সেই ভাটা কিন্তু এখন একেবারে নেমে যাওয়ার কথা। এখন তারপরও কিন্তু 4টা বাজে নেমে যায়নি, বরং আরো বাড়ছে। এবং সন্ধ্যা বা রাত বাড়ার সাথে সাথে আবার যখন জোয়ার আসবে রাতে, তখন কিন্তু এই পানিটা আরো বেশি হবে। তখন বিপজ্জনক অবস্থায় আসলে থাকতে হবে বলে মনে হচ্ছে। আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ উঠতে শুরু করেছে এবং বেশিরভাগ মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে উঠে গিয়েছে। আমি এখানে একটু যুক্ত করছি আমার সাথে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। আপনি তো সারাদিন সব ঘুরে ঘুরে দেখেছেন এবং আপনার নখদর্পণে সবকিছু আছে বলছেন, কি অবস্থায়, কতগুলো ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ আছে এবং কি অবস্থা? ধন্যবাদ। আপনি জানেন যে সাতক্ষীরা জেলায় প্রায় 700 কিলোমিটার উপকূলীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে। এই বাঁধগুলোর মধ্যে আমার 5 কিলোমিটার বাঁধ প্রায় 20টি স্পটে ঝুঁকিপূর্ণ ছিল। অলরেডি ঘূর্ণিঝড় আসার আগেই আমরা সেগুলোকে মেরামত করে একটি ঘূর্ণিঝড় মোকাবেলায় সক্ষম অবস্থায় উন্নীত করেছিলাম। আর এখন যে অবস্থা, বর্তমানে তো ভাটা থাকার কথা আপনি যেটা অলরেডি বলেছেন, কিন্তু তার থেকেও প্রায় 5 ফিট পানি এখন বেশি আছে। এখন পর্যন্ত আমার যতগুলো বাঁধ আছে 700 মিটার বাঁধ, সবগুলাই ইনট্যাক্ট আছে, এখন পর্যন্ত কোথাও ভাঙেনি। তবে জোয়ারের যে মাত্রা, সেটা যদি আরো 4-5 ফিট বৃদ্ধি পায়, সেক্ষেত্রে হয়তোবা বাঁধের উপর দিয়ে পানি কিছু। জি, অনেক ধন্যবাদ। আসলে এই যে অবস্থা দেখছিলেন, এই হচ্ছে রেমালের সর্বশেষ অবস্থা।